প্রথমেই বলি দশম শ্রেণীর ভাই বোনেদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের এই ভিডিওটি প্লে করার জন্য। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাবস্ক্রাইবের পর পাশের বেল আইকনটি ক্লিক করে দাও। আমরা প্রথমে লক্ষ্য করছি একের দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। তো মুখে বলি কারণ হয়তো অনেকে লেখাগুলি বুঝতে পারবেন না, তাই ভয়েসও বলছি। প্রথমে আছে ক স্তম্ভের ক নিম্নবর্গের ইতিহাস, যেখানে খ স্তম্ভে 3 নম্বরটা হবে রণজিৎ গুহ। ক স্তম্ভের ক্ষয়ে যেটা আছে লক্ষ্মীর ভাণ্ডার, খ স্তম্ভের সেটা প্রথম সরলা দেবী চৌধুরানী। ক স্তম্ভের গয়ের একাডেমিক অ্যাসোসিয়েশন, সেটা খ স্তম্ভের ডিরোজিও হবে। আশা করি একের দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও যে উত্তরপত্রটি রয়েছে সেটি সমস্ত দশম শ্রেণীর ভাই বোনেরা বুঝতে পেরেছ। তার একটু নিচে আসি, 2 নম্বর সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথমে লক্ষ্য করি কয়েকটার দিকে। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদিও এটা মিথ্যা হবে। খ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, অবশ্যই সত্য কথা, সত্য হবে, তাই 2 দাগের খ সত্য। গ সুই মুন্ডা ছিলেন কোন বিদ্রোহের নেতা? আমরা সকলেই পড়েছি, এটা সত্যই হবে, তাই 2 দাগের গয়েরটাও সত্য। তার পাশাপাশি এবার 3-এর দিকে যাওয়া যাক। 3-এর প্রশ্ন হচ্ছে 2টি বা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। তো প্রথম সুবিধা যেটা রয়েছে, ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে দেশ দুনিয়ার তথ্য খুব স্বল্প সময়ে আমরা জানতে পারি। আরেকবার রিপিট করি, ইন্টারনেটের ব্যবহারে 2টি সুবিধা লেখো। ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে দেশ দুনিয়ার তথ্য খুব স্বল্প সময়ে আমরা জানতে পারি। তার পরবর্তী পয়েন্টের দিকে একটু লক্ষ্য রাখি। খুব সহজেই ইতিহাসের বিভিন্ন মূল্য তথ্য প্রায় সকল প্রকারের ঐতিহাসিক ছবি ইন্টারনেট থেকে পাওয়া যায়। খুব সহজেই ইতিহাসের বিভিন্ন মূল্য তথ্য প্রায় সকল প্রকার ঐতিহাসিক ছবি ইন্টারনেট থেকে পাওয়া যায়। আশা করি 3 দাগের কয়ের উত্তরটা সকলের কাছে পরিষ্কার হয়েছে। এর পরবর্তী 3 দাগের খ ডেভিড হেয়ার কেন স্মরণীয়? ভারতের ইতিহাসে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে একজন অগ্রণী ব্যক্তি ছিলেন ডেভিড হেয়ার। তিনি বর্তমানে কলকাতার অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন, যেমন হিন্দু স্কুল ও হেয়ার স্কুল। এছাড়া প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সহায়তা করেছিলেন, এজন্য তিনি স্মরণীয়। আরেকবার রিপিট করি, ভারতের ইতিহাসে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে একজন অগ্রণী ব্যক্তি ছিলেন ডেভিড হেয়ার। তিনি বর্তমানে কলকাতার অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছিলেন, যেমন হিন্দু স্কুল, হেয়ার স্কুল। এছাড়া প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সহায়তা করেছিলেন, এজন্য তিনি স্মরণীয়। তারপরে আসি গ বারাসাত বিদ্রোহ কি? 24 পরগনার বারাসাত নামক
স্থানে তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন 1831 খ্রিস্টাব্দে। জমিদার নীলকর সাহেব ও কোম্পানির কর্মচারীদের শাসন ও শোষণের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিলেন তাই বাংলার কৃষক বিদ্রোহের ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামেই পরিচিত। 24 পরগনার বারাসাত নামক স্থানে তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন 1831 খ্রিস্টাব্দে। জমিদার নীলকর সাহেব ও কোম্পানির কর্মচারীদের শাসন ও শোষণের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিলেন তাই বাংলার কৃষক বিদ্রোহের ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। 3 দাগের ক খ গ আশা করি সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ কারো মনে আর প্রশ্ন নেই। এরপর আসি মান 4 1 নম্বর প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব বলতে কি বোঝো? এখানে রেড অর্থাৎ লাল কলমে সূচনা লেখা আছে, তাই বন্ধুদের কাছে অনুরোধ করব তোমরা কেউ লাল কালিতে পয়েন্ট করবে না, সবাই কালো কালিতে বা নীল কালির মধ্যে পয়েন্টটা করবে। সূচনা, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ভারতে, এটা ভরতে হবে না ভারতে হবে, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে প্রথম পর্বে প্রাচ্য শিক্ষা প্রসারের ওপরে জোর দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ভারতে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা কোনটা তা নিয়ে মতভেদ দেখা দেয়। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে প্রথম পর্বে শিক্ষার প্রসারের ওপরেই জোর দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ভারতে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা কোনটি তা নিয়ে মতভেদ দেখা দেয়। তা পরবর্তী পয়েন্ট, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। এখানে প্রাচ্য ও পাশ্চাত্যর মাঝে একটা হাইফেন হবে। প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের সাব পয়েন্ট, 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের সাব পয়েন্ট, 1813 খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে ভারতীয় শিক্ষা খাতে ব্যয় করার জন্য 1 লক্ষ টাকা ধার্য করা হয়। এরপর জনশিক্ষার ব্যাপারে নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করার ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়, কিন্তু এই টাকা প্রাচ্য না পাশ্চাত্য কোন খাতে ব্যয় হবে তা নিয়ে শুরু হয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। তাহলে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কেন হয়েছিল আরেকবার দেখে নেওয়া যাক। এটা 2 নম্বর প্রশ্নের উত্তর হিসেবেও কাজে লাগতে পারে যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কেন হয়েছিল। তাই এটা স্টার মার্ক হয়তো অনেকে দিয়ে রাখতে পারো। 1813 খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে ভারতীয় শিক্ষা খাতে ব্যয় করার জন্য 1 লক্ষ টাকা ধার্য করা হয়। এরপর জনশিক্ষার ব্যাপারে নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হয়, কিন্তু এই টাকা প্রাচ্য না পাশ্চাত্য কোন খাতে ব্যয় করতে হবে তা নিয়ে শুরু হয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। এবার প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের 2 নম্বর সাব পয়েন্টে আসা হোক। 2 নম্বর, প্রাচ্য শিক্ষার সমর্থকদের মতামত, অর্থাৎ প্রাচ্য শিক্ষার সমর্থকদের যারা প্রাচ্য শিক্ষাকে সমর্থন করতেন তাদের মতামত কী ছিল। প্রাচ্য শিক্ষার সমর্থকদের মতে কোম্পানির শিক্ষানীতি হওয়া উচিত ভারতীয় ভাষায়। এই নীতির পক্ষে ছিলেন না উইলসন, কোলব্রুক, স্যার প্রিমেপ প্রমুখ। অর্থাৎ আরেকবার বলা যাক, প্রাচ্য শিক্ষার সমর্থকদের মতে কোম্পানির শিক্ষানীতি হওয়া উচিত
ভারতীয় ভাষায় এই নীতির পক্ষে ছিলেন উইলসন, কোলব্রুক ও স্যার প্রিমেপ প্রমুখ। 3 নম্বরে আসা যাক, পাশ্চাত্যবাদীদের যুক্তি। পাশ্চাত্য শিক্ষার সমর্থকদের মতে শিক্ষার মাধ্যম হওয়া উচিত ইংরেজি বিষয় হওয়া ইংরেজি। 3 নম্বর, পাশ্চাত্যবাদীদের যুক্তি। পাশ্চাত্য শিক্ষার সমর্থকদের মতে শিক্ষার মাধ্যম হওয়া উচিত ইংরেজি, বিষয় হওয়া উচিত পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান। এই মতে সমর্থক ছিলেন মেঘলে রাজা রামমোহন রায়, আলেকজান্ডার প্রমুখ। পাশ্চাত্য শিক্ষার সমর্থকদের মতে শিক্ষার মাধ্যম হওয়া উচিত ইংরেজি, বিষয় হওয়া উচিত পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান। এই মতের সমর্থক ছিলেন মেঘলে, রাজা রামমোহন রায়, আলেকজান্ডার ডাফ প্রমুখ। 4 নম্বর যেটা লক্ষ্য করছি, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান, অর্থাৎ অবসান কিভাবে হয়েছিল। 1813 খ্রিস্টাব্দে পর থেকে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার সমর্থকদের শিক্ষা বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন চলতে থাকে। মি নামক এক রিপোর্টে পাশ্চাত্য শিক্ষা সমর্থনে সরকার অর্থ ব্যয় নির্দেশ দেন, আর এইভাবে অবসান হয়ে যায়। এবার উপসংহারে আসা যাক। ভারতের শিক্ষা বিস্তারে পাশ্চাত্য পথীদের মধ্যে বিরোধ নিষ্পত্তি ঘটে। সেকালে মিনিস এরপর সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। এতগুলি ছিল আজকের 10ম শ্রেণীর উত্তরপত্র। আশা করি সমস্ত বন্ধুরা বুঝতে পেরেছ। তাই ভালোবাসা দিয়ে আরেকটা কথা বলবো, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর ভিডিওটি লাইক দাও যেন এরকম ভিডিও আমরা আগামী দিনে আরও আনতে পারি। তার জন্য সমস্ত বন্ধুদের কাছে উৎসাহিত পেলে হয়তো আমরা এরকম আরও ভিডিও আনতে পারবো। তাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং টাস্কগুলি পূরণ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।